হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে স্ট্যাটিক্সের নতুন একটা পার্ট শুরু করছি, সেটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স বা বলের ভ্রামক। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখান থেকে কোশ্চেন থাকে, ম্যাথামেটিক্যাল প্রবলেম এবং এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেনও কিন্তু পরীক্ষায় থাকবে। তাহলে একটু ভালো করে দেখে নাও। তার আগে দেখো, আমরা যখন সেন্টার অফ মাস পড়েছিলাম সেখানে দেখো এরকম ছিল যে কোনো একটা বস্তুর এমন একটা বিন্দু, যে বিন্দু বরাবর বল প্রয়োগ করলে বস্তুর রৈখিক গতি সৃষ্টি হবে, সেটাকে তোমার বলা হচ্ছে সেন্টার অফ মাস। এবার দেখো, এটাও আমরা দেখেছিলাম যদি কোনো সুষম দণ্ড হয় তাহলে তার সেন্টার অফ মাস তার মিডিল পয়েন্টে থাকবে। এবার সেন্টার অফ মাস এই পয়েন্ট ছাড়া অন্য যে কোনো পয়েন্টে যদি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি তার রোটেশনাল মোশন বা তার কী হবে, একটা ঘূর্ণন গতির সৃষ্টি হবে। দেখো, এই যে বস্তুটা আছে, তুমি ধরে নাও এ বি, একটা সুষম দণ্ড। এই সুষম দণ্ডের যদি ধরো আমরা এইখানে এই জায়গাটা একটা বল প্রয়োগ করি, এই বলটাকে তুমি ধরে নাও কত, F1, আর এই দিকে একটা বল যদি প্রয়োগ করি, এই বলটাকে আমরা ধরে নিচ্ছি কত, F2। ফার্স্টে দেখো, যদি আমরা F2 না প্রয়োগ করি, শুধুমাত্র F1 বলটা প্রয়োগ করি, তাহলে দেখো এই যে বস্তুটা, সেই বস্তুটার কী হবে, একটা ঘূর্ণন গতি সৃষ্টি হবে। কিভাবে ঘুরবে, সে একটা নির্দিষ্ট যে বিন্দু, অর্থাৎ ওর যে সেন্টার অফ মাস, সেই বিন্দুটাকে কেন্দ্র করে সে কী করবে, ঘুরবে, তাই তো? এবার এখানে এই যে কোনো একটা বস্তু ঘুরছে, সেই ঘোরাটা শুধুমাত্র আমরা কতটা বল প্রয়োগ করছি তার উপরেই যে ডিপেন্ড করে এমনটা না। কতটা বল প্রয়োগ করছি সেই সঙ্গে সঙ্গে ও যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, সে ঘূর্ণন অক্ষ বা ঘূর্ণন বিন্দু থেকে আমরা কতটা দূরে বল প্রয়োগ করছি তার উপরেও কি ডিপেন্ড করছে। দেখো, এই বলটা যদি আমরা এই F1টা এখানে প্রয়োগ না করে এই জায়গাটাতে প্রয়োগ করতাম, তাহলে এই বস্তুটার যে ঘূর্ণন সেটা এর তুলনায় কিন্তু কী হতো, কম হতো। ঠিক আছে, তাহলে কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত বলের উপরে কিন্তু বস্তুর ঘূর্ণন কি নির্ভর করছে না, নির্ভর করছে প্রযুক্ত বল এবং ঘূর্ণন বিন্দু থেকে আমরা বলটা কতটা দূরে প্রয়োগ করছি তার উপরে। এবার বলের ভ্রামক হচ্ছে যে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল আর ওই বলটা আমরা ঘূর্ণন বিন্দু থেকে কতটা দূরে প্রয়োগ করছি, সেই যে দূরত্ব তার কি গুণফল। ঠিক আছে, তাহলে বলের ভ্রামক হচ্ছে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল আর ঘূর্ণন বিন্দু থেকে ওই প্রযুক্ত বলের যে দূরত্ব বা লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে বলের ভ্রামক। তাহলে এখানে দেখো, এই মোমেন্ট অফ ফোর্স বা বলের ভ্রামক, তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে। মোমেন্ট অফ ফোর্স তাকে জি দ্বারা ডিনোট করা হয় বা প্রকাশ করা হয়। এটার সমান হচ্ছে প্রযুক্ত বল আর ওই যে বলটা আমরা যে দূরত্বে প্রয়োগ করছি সেই দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি কত, আর। তাহলে প্রযুক্ত বল আর যেখান থেকে ঘুরছে যে বিন্দুকে কেন্দ্র করে তাদের মধ্যে কি দূরত্ব। এবার এখানে দেখো, এই বস্তুটা ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে আর আমরা এ বিন্দুতে বলটা প্রয়োগ করেছি, তাহলে এই যে দূরত্ব, সেই দূরত্বটা কত, এ ও। তাহলে এখানে F1 বলের যে ভ্রামক, F1 বলের ভ্রামক, এটাকে আমরা ধরে নিচ্ছি G1। তাহলে এটা সমান হবে প্রযুক্ত বল F1 ইন্টু, দেখো এই যে দূরত্ব, সেই দূরত্বটা কত, AO। তাহলে প্রযুক্ত বল ইন্টু দূরত্ব, সেটাই হচ্ছে কি মোমেন্ট অফ ফোর্স বা বলের ভ্রামক। ঠিক একই রকমভাবে দেখো, এই দিকে একটা বল প্রয়োগ করেছে, এই বলটা F2, আর এখানে এই যে দূরত্ব, সেই দূরত্বটা দেখো BO বা OB। তাহলে F2 বলের ভ্রামক যদি আমরা দেখি, F2 বলের ভ্রামক G2, এটা সমান হবে F2 ইন্টু কত, BO। তাহলে এটা ভালো করে মনে রাখবে, বলের ভ্রামক এটা সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু দূরত্ব। ঠিক আছে, আর এই বলের ভ্রামক যেটা, সেটা হচ্ছে একটা কী রাশি, ভেক্টর রাশি। ঠিক আছে, বলের ভ্রামকের ভেক্টর ফর্মটা একটু ভালো করে মনে রাখবে, জি ভেক্টর এটা সমান হবে R ক্রস F। ঠিক আছে, আমরা যদি ক্রস প্রোডাক্ট বা ভেক্টর রূপ দেখি,
তাহলে বলের ভ্রামকের ভেক্টর রূপ হচ্ছে জি ভেক্টর, এটা সমান আর ক্রস এফ। ক্লিয়ার? এইবার এখানে আরেকটা জিনিসও ভালো করে একটু মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমরা যে দুটো বল প্রয়োগ করেছি, তাছাড়াও আমরা যদি ধরে নাও আরও আরেকটা বল এখানে প্রয়োগ করলাম, সেই বলটা হচ্ছে কত F3, ঠিক আছে। আর এই যে বিন্দু, সেই বিন্দুটার নাম দিয়ে দিলাম কত সি। তাহলে দেখো এখানে F3 বলের ভ্রামক যদি আমরা দেখি, এটাকে তুমি ধরে নাও কত G3, তাহলে G3 এটা সমান F3 ইন্টু দেখো কত CO, তাই তো। এবার এই যে বলগুলা আমরা প্রয়োগ করছি বস্তুটার উপরে, এই বল প্রয়োগের ফলে বস্তুটা তো ঘুরবে, কিন্তু বল প্রয়োগ আমরা যখন করছি সেই বল প্রয়োগের ফলে ঘূর্ণনের যে অভিমুখ সেটা কি বিভিন্ন দিকে হতে পারে। দেখো এটা সুষম দণ্ডটা F1 বলটা যদি প্রয়োগ করা হয়, তাহলে দেখো এই বস্তুটার যে ঘূর্ণনটা হবে সেই ঘূর্ণনটা এরকম হবে, অর্থাৎ এই ঘূর্ণনের যে ডিরেকশান সেই ডিরেকশানটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশান। তাহলে এখানে F1 ফোর্স যদি ওই দণ্ডটাকে ঘোরায় ও বিন্দুর রেসপেক্টে বা ও বিন্দুর সাপেক্ষে, তাহলে ঘূর্ণন যেটা হবে সেটা কি ঘড়ির কাঁটার বিপরীতে। এবার একটা জিনিস মনে রাখবে, কোনো একটা বল যদি কোনো বস্তুকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়, তাহলে তখন সেই বলের ভ্রামক হবে কি ধনাত্মক। আর যদি কোনো বল কোনো বস্তুকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, তাহলে তখন সেটা কি হবে ঋণাত্মক। ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণন এর বলে ভ্রামক যেটা সেটা কি হবে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার যদি দিকে হয় তাহলে সেটা কি হবে ঋণাত্মক। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। তাহলে দেখো F1 যদি বস্তুটাকে ঘোরায় তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে, ওই জন্য এটা প্লাস। দেখো F2টা যদি ঘোরায় তাহলে F2টাও দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘোরাচ্ছে, তাহলে এটা কি প্লাস। আর F3 যে ফোর্সটা দেখো এখানে প্রয়োগ করা হয়েছে, তাহলে এইরকমভাবে ঘোরাবে। এই যে ডিরেকশান, এই ডিরেকশানটা দেখো অ্যাকচুয়ালি কি ক্লকওয়াইজ ডিরেকশান বা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে সেই বলের ভ্রামক যেটা সেটা কি হবে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এই যে কনসেপ্ট বলের ভ্রামক খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইটা মনে রাখবে, বলের ভ্রামক মানে হচ্ছে প্রযুক্ত বল ইন্টু দূরত্ব। এইবার তার ভেক্টর রূপ আমরা দেখলাম, খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেটা আমরা দেখব বলের ভ্রামক, যেটা তার ইউনিট বা একক। ইউনিট কী হবে বলের ভ্রামক? দেখো অ্যাকচুয়ালি আমরা এখানে পেলাম বলের ভ্রামক মানে বল ইন্টু দূরত্ব। তাহলে ইউনিট যেটা আসবে সিজিএসে যদি আমরা দেখি, তাহলে সেটা হবে ডাইন বলের একক, আর দূরত্বের একক হচ্ছে কি সেন্টিমিটার। এটা হচ্ছে কোন পদ্ধতি? সিজিএস পদ্ধতি। আর এসআইয়ে যদি দেখি তাহলে বলের একক নিউটন আর দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে এটা আলটিমেট দেখো আসছে, এটা কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে, ঠিক আছে। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্সের ডাইমেনশন। ডাইমেনশন বা বলের মাত্রা, বলের ভ্রামকের মাত্রা। দেখো তাহলে বলের ভ্রামকের মাত্রা কী হবে? বলের মাত্রা ইনটু দূরত্বের মাত্রা। বলের মাত্রা আমরা জানি ml T⁻⁻², আর দূরত্বের মাত্রা l হয়। তাহলে এটার সমান দেখো আসছে ml² T⁻⁻²। দেখো এই যে বলের ভ্রামকের মাত্রা, এরকম মাত্রা দেখো আমরা পেয়েছিলাম কার্যের মাত্রা। তাহলে এটাও ভালো করে মনে রাখবে, বলের ভ্রামকের মাত্রা আর কার্যের মাত্রা অভিন্ন, এবং তাদের দেখো এককটাও সেম, ঠিক আছে। তাহলে বলের ভ্রামক সেটা হচ্ছে কী রাশি? একটা ভেক্টর রাশি, তার ভেক্টর রূপ এইটা। আর যদি বলের ভ্রামক কোনো একটা বস্তুর অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশানে ঘূর্ণন সৃষ্টি করে, তাহলে সেই বলের ভ্রামকটা হবে পজিটিভ। আর ক্লকওয়াইজ ডিরেকশানে যদি ঘূর্ণন সৃষ্টি করে, তাহলে তখন বলের ভ্রামকটা হবে কি নেগেটিভ বা ঋণাত্মক, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল ইকুয়েশান। এইবার আর একটা জায়গা আমরা দেখব, সেটা হচ্ছে দেখো ধরে নাও এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে ও, আর এই দিকে ধরে নাও একটা বল কাজ করছে এ থেকে বি বরাবর, ঠিক আছে। এ থেকে যে বি বরাবর বলটা কাজ করছে,
দেখো, তাহলে এই দিকে একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সটা হচ্ছে এফ। এটা হচ্ছে এ পয়েন্ট আর বি পয়েন্ট। ক্লিয়ার? এইবার যদি বলা হয় যে ও বিন্দুর সাপেক্ষে এই এফ বলের ভ্রামক কত হবে, তাহলে ও বিন্দুর সাপেক্ষে এফ বলের যে ভ্রামক সেটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো ও বিন্দুর সাপেক্ষে আমরা জাস্ট বলের ভ্রামকটা লিখছি। বলের ভ্রামক এটা সমান কি জানি, বল ইন্টু দূরত্ব। তাহলে এখানে বল যেটা প্রযুক্ত হচ্ছে সেটা কত, এফ, আর দূরত্ব যেটা, সেই দূরত্বটা দেখো লম্ব দূরত্বটা নিতে হবে, দূরত্ব এটা। তাহলে এই যে বিন্দু, এই বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি কত, সি। তাহলে ইন্টু দেখো কি হচ্ছে, ও সি, তাই তো? এটা হচ্ছে প্রযুক্ত বল, আর ওই বল যেদিকে প্রযুক্ত হচ্ছে দেখো বলের যে অভিমুখ সেটা এইদিকে, আর বিন্দুটা এইদিকে, তাহলে তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব কোনটা হবে, এটা হবে। আচ্ছা, এইবার এখানে দেখো এই এ পয়েন্ট থেকে এ আর বি যদি আমরা যুক্ত করে দিই, তাহলে দেখো এখানে এ বি ও একটা কি আসলো, ত্রিভুজ আসলো। এবার দেখো এই বলের ভ্রামক যেটা এখানে দেখো, এটা হচ্ছে বল, আর বলটা হচ্ছে কি একটা দেখো বাহু, আর এখানে ওসি যেটা সেটাও একটা কি বাহু। আমরা দেখো জানি একটা ত্রিভুজ যদি হয়, সেই ত্রিভুজের একটা ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে? তাহলে এই জায়গাটায় একটা জিনিস দেখো, এফ, এখানে এফ যে বলটা, সেই এফ বলটা অ্যাকচুয়ালি কি, এফ বলটা দেখো এবি ইন্টু এখানে কি আছে, ওসি, তাই তো? এবি ইন্টু ওসি। দেখো এখানে এই যে ত্রিভুজটা আছে, এবিটা হচ্ছে একটা বাহু, আর ওসিটা হচ্ছে কি তার উচ্চতা, তাই তো? তাহলে দেখো এইবার এটাকে যদি আমরা একটা কাজ এরকম করি, এটাকে লিখছি 2 লিখে দাও, 2 ইন্টু হাফ ইন্টু দেখো এবি ইন্টু ওসি। ঠিক আছে? এবার দেখো হাফ ইন্টু এবি ইন্টু ওসি, সেটা আবার দেখো ওই যে ত্রিভুজটা আছে, সেই ত্রিভুজটা কি, ও এ বি যে ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা নিশ্চয় পড়েছো, একটা ত্রিভুজের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই যে ত্রিভুজ, সেই ত্রিভুজটার ভূমি হচ্ছে কত, এবি, আর উচ্চতা হচ্ছে ওসি। তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 ইন্টু ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো এখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি যে বলের ভ্রামক সেটা সমান ওই বলটা যে ত্রিভুজটা তৈরি করছে ওই ঘূর্ণন বিন্দুর সঙ্গে 2 ইন্টু ওই যে ত্রিভুজ যেটা পেলাম আমরা, সেই ত্রিভুজের কি ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে এটাও দেখো বলের ভ্রামক, আমরা তার একটা নতুন ফর্মুলা পেলাম, এবং এখান থেকে বলের ভ্রামকের কিন্তু মান ক্যালকুলেশন করা যাবে। ঠিক আছে? এবার এখানে দেখো এই বলের ভ্রামক যেটা, সেটা আমরা দেখব যে কোন জায়গায় অ্যাপ্লাই করা হয়। দেখো এখানে আমরা একটা নিয়েছি, এখানে একটা সুষম দণ্ডকে এই জায়গাটায় কি করা আছে, একটা এরকম ত্রিভুজ আকৃতির কোনো কিছুর উপরে কি রাখা আছে। দেখো এই দিকে যদি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি, এই দিকে যদি আমরা একটা বল প্রয়োগ করি, তাহলে এটা দেখো কী হবে, উপরের দিকে উঠবে। এবার এই বস্তুটাকে দেখো আমরা যত প্রান্তের দিকে বল প্রয়োগ করব, তত সহজে কি করতে পারবো, তুলতে পারবো। দেখো এই বলটা যদি এই দিকে আমরা প্রয়োগ করি, তাহলে এ কী হবে, উপরের দিকে উঠবে, এই বিন্দুর রেসপেক্টে ঘুরবে। তুমি যদি এইখানে বল প্রয়োগ করো, তাহলে ওই যে বস্তুটা আছে, সেই বস্তুটাকে ঘোরানো বা উপরে তোলা খেয়ে যাবে, অনেকটাই কঠিন হয়ে যাবে। যেমন ধরো আমরা যখন কোনো দরজা খুলি, ঠিক আছে, তখন দেখবে একটা জায়গায় আটকানো থাকে, সে আটকানোর ওখানে গিয়ে ঘোরে, আমরা দরজা যত দূরের দিকে বল প্রয়োগ করব, তত সহজে ওই দরজাটাকে কী করতে পারবো, খুলতে পারবো। তারপরে যখন আমরা ধরো টিউবওয়েলে জল তুলি, দেখবে টিউবওয়েলের ওই যে হ্যান্ডেলটা থাকে, ওই হ্যান্ডেলে যত আমরা প্রান্তের দিকে চাপ দেব, জল তত তাড়াতাড়ি কি আমরা তুলতে পারবো। যদি একেবারে যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে সেই বিন্দু থেকে বল প্রয়োগ করি, তাহলে দেখবে জল তোলাটা অনেকটা কঠিন হয়ে যাবে, বা আমরা জলকে তুলতে পারবো না।
ওই জন্যে এই বাস্তব যে সমস্ত কেস আছে সেই কেসগুলোতে আমরা এই মোমেন্ট অফ ফোর্সের যে কনসেপ্ট সেটাকে ইউজ করতে পারবো। তা ওই জন্য যখন টিউবওয়েল থেকে আমরা জল তুলব যতটা সম্ভব প্রান্তের দিকে কি করব, ফোর্স অ্যাপ্লাই করব। জানালা বা দরজা যখন আমরা খুলব যতটা সম্ভব প্রান্তের দিকে বল প্রয়োগ করব, তাতে সহজেই বা কম বল প্রয়োগ করে আমরা কি করতে পারবো, ওটাকে খুলতে পারবো। একেবারে যে বিন্দুতে কেন্দ্র করে ধরো ঘুরছে সেখানে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে কখনোই কিন্তু ঘুরবে না। ঠিক আছে, এবার এখানে আমরা এই মোমেন্ট অফ ফোর্স থেকে কয়েকটা মানে কেস ব্যাখ্যা করব। যেমন এখানে একটা আমি দেখো নিয়েছি যে অনুভূমিক বৃত্তাকার পথে গতিশীল গাড়ির উল্টে না পড়ার শর্ত। অনেক সময় কি হয়, এর আগেও আমরা দেখেছি যে সার্কুলার মোশন চ্যাপ্টারতে দেখেছি যে কোনো একটা গাড়ি যদি বৃত্তাকার পথে যায় তাহলে তার পিছলে না যাওয়া শর্ত। একটা গাড়ি অনুভূমিক বৃত্তাকার পথে যদি যায় তাহলে পিছলে না যাওয়ার শর্ত দেখবে আমরা এটা পেয়েছিলাম, তার সর্বাধিক বেগ vm এটা সমান ছিল √μ × rg। এটা হচ্ছে একটা গাড়ির অনুভূমিক বৃত্তাকার পথে পিছলে না যাওয়ার শর্ত, মানে গাড়িটা পিছলে বাইরের দিকে ছিটকে যাবে না। এবার আমরা দেখব গাড়ি উল্টে যাবে না কখন। অনেক সময় দেখবে এরকম হয়, গাড়ি যদি বৃত্তাকার পথে অনেক স্পিডে চালানো হয় তাহলে ওই গাড়িটাকে এরকমভাবে উল্টে যায় বা পাল্টি খেয়ে যায়। ঠিক আছে, এরকম যদি ধরো এরকম সাধারণত বৃত্তপথের বাইরের দিকে কী হয়ে যায়, উল্টে যায়, তাহলে একটা গাড়ি কখন উল্টে যাবে না তার জন্য ম্যাক্সিমাম ভেলোসিটির ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কী হবে সেটাই আমরা কি ক্যালকুলেশন করব। তাহলে দেখো এটা অনুভূমিক বৃত্তাকার পথে একটা গাড়ি আছে, গাড়ির এখানে একটা চাকা এ বিন্দু আর বি বিন্দু, তুমি ধরে নাও গাড়ির চাকা দুটোর মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে কত 2s। গাড়ির চাকা দুটোর মধ্যে দূরত্ব কত 2s, তাহলে অর্ধেক দূরত্বটা কত হবে s হবে। আর এটা হচ্ছে গাড়ির সেন্টার অফ মাস, সেটা হচ্ছে কি g। এবার দেখো এই যে গাড়িটা আছে সেই গাড়িটার যে চাকা সেখানে কি হবে, দেখো এই চাকাতে টাচ করে আছে তাহলে এখানে তার ওজন কাজ করবে, তাহলে এই দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে, এখানে লম্ব প্রতিক্রিয়া বল যেটা সেটা r1, আর এই চাকার যে লম্ব প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে r2। ঠিক আছে, আর গাড়ি দেখো আমরা জানি বৃত্তপথে যদি গতিশীল হয়, ব্যাংকিং না করা থাকলে তাহলে সে বাইরের দিকে গিয়ে ছিটকে যাওয়ার চেষ্টা করে, তাহলে এই চাকা দুটোতে কি ঘর্ষণ বল কাজ করবে, এই চাকাতে যে ঘর্ষণ বলটা কাজ করছে F1, এই জায়গাতে যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটা F2, আর এটা হচ্ছে g, আর এটা হচ্ছে ও যে বৃত্তাকার পথে ঘুরছে সে বৃত্তপথের ব্যাসার্ধ, আর গাড়িটার যে হাইট সে হাইটটাকে আমরা ধরে নিচ্ছি কত h। এটা হচ্ছে গাড়িটার হাইট। এবার দেখো একটা জিনিস, যে গাড়ি যদি পিছলে যাওয়ার চেষ্টা করে, আমরা জানি যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে গতিশীল হয় তাহলে তার বৃত্তপথের বাইরের দিকে একটা ফোর্স কাজ করে বা একটা বল কাজ করে, যেটাকে বলা হয় কি অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে দেখো এই যে বৃত্তপথের বাইরের দিকে তার একটা অপকেন্দ্র বল কাজ করবে, যে অপকেন্দ্র বলটা হচ্ছে mv²/r। এবার এই অপকেন্দ্র বলটার বিপরীত দিকে দেখো ঘর্ষণ বল দুটো আছে, তাহলে যদি অপকেন্দ্র বলটা ওই ফ্রিকশনাল ফোর্স যে দুটো আছে F1 আর F2 তার সঙ্গে সমান হয় তাহলে তখন গাড়িটা কি হবে না, গাড়িটা পিছলে যাবে না। তাহলে তখন দেখো আমরা এটাকে লিখতে পারবো F1 + F2, এটা সমান কি হবে mv²/r। তাহলে F1 + F2 এটা সমান mv²/r যদি হয় তাহলে গাড়িটা কি হবে না, পিছলে যাবে না। ঠিক আছে, এইবার গাড়িটা যদি ধরো উল্টে যায় তাহলে এই জি বিন্দুর সাপেক্ষে সে কী হবে, ঘুরবে। এবার আরেকটা দেখো এই বলের ভ্রামকের আগে একটা এখানে জিনিস আরেকটু বলে দিই। দেখো একটু আগে আমরা দেখলাম যে বলের ভ্রামক যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে সেটা কি মাইনাস হয়, আর ঘড়ির কাঁটার দিকে হলে কি প্লাস হয়। এবার দেখা যাচ্ছে কোনো একটা বস্তুর উপরে বলের ভ্রামক প্রযুক্ত হচ্ছে, দিয়ে ওই মোট বলের ভ্রামক যদি আমরা ক্যালকুলেশন করি অনেকগুলো দেখা যাচ্ছে বলের ভ্রামক হলে, এখানে যদি আমরা দেখি মোট বলের ভ্রামক g,
তাহলে জি সমান ধরো আসলো G1 প্লাস G2 প্লাস G3, এরকম ধরো যদি আরও থাকে। এবার দেখা যাচ্ছে এই মোট বলের ভ্রামক জি যেটা, দেখো 1 নাম্বার এটা তোমার পজিটিভ হতে পারে। দেখা যাচ্ছে যতগুলা বলের ভ্রামক পাওয়া গেল সব বলের ভ্রামকের বীজগাণিতিক যে সমষ্টি বা সব মানগুলা নিয়ে ক্যালকুলেশন করে দেখা গেল কি পজিটিভ। ঠিক আছে, তাহলে বলের ভ্রামকের মান যদি পজিটিভ হয় তাহলে তার যে ঘূর্ণনটা ঘটবে সেই ঘূর্ণনটা দেখো ঘটবে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে যে কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত বলের মোট ভ্রামক সেটা যদি ধনাত্মক হয় তাহলে সে কী হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি ঘোরে তাহলে মোট বলের ভ্রামকটা কী হবে, প্লাস হবে। আর 2 নাম্বার, মোট বলের ভ্রামক সেটা যদি নেগেটিভ হয় তাহলে তখন তার যে ঘূর্ণনটা ঘটবে সেই ঘূর্ণনটা কী হবে, ক্লকওয়াইজ ডিরেকশনে হবে। ঠিক আছে, এবার 3 নাম্বার, মোট বলের ভ্রামক যদি 0 হয় তাহলে তার দেখো কোনো রকমের রোটেশন বা ঘূর্ণন হবে না, তাই তো। তাহলে এই কেসটা একটু ভালো করে দেখো। তাহলে যদি বলের ভ্রামক 0 হয়, যতগুলা বলের ভ্রামক আছে সবগুলা যোগফল দেখা যাচ্ছে কত, 0। এবার বলের ভ্রামক যদি 0 হয় তাহলে তার কোনো রকমের কী হবে না, ঘূর্ণন হবে না। এবার এই গাড়ির কেসটা দেখো। তাহলে যদি গাড়িটা না ঘোরে তাহলে দেখো জি বিন্দুর সাপেক্ষে মোট বলের যে ভ্রামক সেটা কী হবে, 0 হবে, তাই তো। এবার দেখো আমরা যদি জি বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামকটা ক্যালকুলেশন করি তাহলে সেই বলের ভ্রামকটা কী আছে সেটা, বা জি বিন্দুর তাহলে গাড়িটার উল্টে না পড়ার শর্ত কী হবে, জি বিন্দুর সাপেক্ষে মোট বলের ভ্রামক কী হতে হবে, 0 হতে হবে। একটু আগে আমরা দেখলাম মোট বলের ভ্রামক যদি 0 হয় তাহলে সে তার কোনো রকমের কী হবে না, ঘূর্ণন হবে না। তাহলে এইবার জি বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক আমরা ক্যালকুলেশন করব। দেখো তাহলে জি বিন্দুর সাপেক্ষে মোট বলের ভ্রামক দেখো কি কি বল আছে। এখানে একটা আছে R1, R2, F1, F2 এগুলো আছে। তাহলে প্রথমে R1 যদি আমরা দেখি, দেখো গাড়িতে এটা জি বিন্দু, তাহলে R1 যেটা সেটা উপরে কাজ করছে। তাহলে যদি R1 গাড়িটাকে ঘোরায় তাহলে দেখো কোন ডিরেকশানে ঘোরাবে, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে। তাহলে যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে তাহলে ওটাকে মাইনাস, তাহলে মাইনাস R1টা হচ্ছে কি বল, আর জি থেকে R1-এর যে লম্ব দূরত্ব, তাহলে দেখো সেই লম্ব দূরত্ব কোনটুকু হবে, এইটা টোটালটাকে আমরা ধরে নিয়েছি কত, 2s। তাহলে অর্ধেকটা কত হবে, অর্ধেকটা হবে s। তাহলে দেখো R1 ইন্টু s। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে R1 আর এইটা হচ্ছে জি, তাতে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে চাকা দুটোর মধ্যে দূরত্ব 2s, তাহলে কি হলো, তার অর্ধেক হলো। ঠিক একই রকমভাবে R2 যদি গাড়িটাকে ঘোরাই, দেখো কোন ডিরেকশনে ঘোরাবে, R2 এইদিকে কাজ করছে। তাহলে যদি R2 গাড়িটাকে ঘোরায় তাহলে এটাকে উপরে তুলছে, তার মানে দেখো ঘড়ির কাঁটার কী হচ্ছে, বিপরীত দিকে হচ্ছে। তাহলে যেহেতু বলের ভ্রামক ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে এটা কী হবে, প্লাস হবে। তাহলে দেখো প্লাস R2, এবং এখানেও দেখো দূরত্বটা কী হবে, এসি হবে। ঠিক আছে, আর কি কি বলা আছে দেখো, F1 আর F2। এবার F1 যদি গাড়িটাকে ঘোরায়, দেখো এইভাবে ঘোরাবে, তার মানে দেখো এটা কী হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে এটাও প্লাস। তাহলে দেখো F1 ইন্টু F1 থেকে জি এর যে দূরত্ব, F1টা এইদিকে কাজ করছে আর জি এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা এইটা। তাহলে দেখো ওটা কত ধরে নিয়েছে, আমরা এইচ ধরে নিয়েছি, তাহলে ইন্টু এইচ প্লাস দেখো F2 যেটা, সেই F2টা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবে, F2 এবং উচ্চতাটা কত, এইচ। ঠিক আছে, তাহলে এটার সমান কত হবে, 0 হবে। তাহলে যদি বলের ভ্রামকের মোট মান 0 হয় তাহলে গাড়িটার কোনো রকমের কি ঘূর্ণন হবে না। এবার এখান থেকে দেখো এই দুটো থেকে এসটা কমন নিয়ে নাও, আগে R2টা আসছে, তাহলে R2 মাইনাস R1, আর আচ্ছা এখানে মাইনাস আছে, না ঠিকই আছে, 1 মিনিট। আর এখানে দেখো এই জায়গাটা থেকে আমরা যেটা কমন নেব সেটা হচ্ছে
এখান থেকে এইচটা যদি কমন নিই তাহলে F1 প্লাস F2 এটা সমান কত 0। এবার দেখো F1 প্লাস F2-র ভ্যালু আমরা পেয়েছি mv²/r। আচ্ছা এটাকে এইভাবে লিখছি, মাইনাসটা কমন নিয়ে নিলাম, এটাকে R1 মাইনাস R2, ঠিক আছে, প্লাস এইচ ইন্টু mv²/r এটা সমান কত 0। তাহলে আলটিমেট দেখো এস ইন্টু R1 মাইনাস R2 এটা সমান এইচ mv²/r, ঠিক আছে। তাহলে এখান থেকে R1 মাইনাস R2 এটা সমান আসছে এইচ mv²/rs, ঠিক আছে। এটা কার মান পাচ্ছি আমরা R1 মাইনাস R2, এটা 2 নম্বর সমীকরণ। দেখো তাহলে ওখানে আমরা 1 নম্বর সমীকরণ, আচ্ছা আর একটাও ইকুয়েশন আমরা করব। দেখো এটা একটা সমীকরণ পেলাম, এটাকে 2 নম্বর দিলাম। দেখো গাড়িটা যে ওজন, সে ওজন হচ্ছে mg, সেটা কোন দিকে কাজ করবে নিচের দিকে, আর এখানে R1 আর R2 দুটো উপরের দিকে কাজ করছে। তাহলে এখান থেকে দেখো আমরা এটাও লিখতে পারবো R1 প্লাস R2 এটা সমান কত mg। এটা তুমি ধরে নাও কত নম্বর সমীকরণ 3 নম্বর সমীকরণ। তাহলে একটা পেলাম R1 মাইনাস R2 এটা সমান এইচ mv²/কত rs, ঠিক আছে। আর এখানে আমরা পেলাম R1 প্লাস R2 এটা সমান কত mg। এবার এই 2 আর 3 এই দুটো সমীকরণ আমরা যদি সমাধান করি তাহলে R1 আর R2-র কি সমীকরণ পাবো। তাহলে এই R1 আর R2 যদি তুমি সমাধান করো তাহলে R1-এর যে ইকুয়েশান আসবে সেই ইকুয়েশানটা হবে তোমার m/2 ইন্টু জি প্লাস v²/কত rs, এটা কার মান R1-এর মান। ভালো করে দেখো দুটো সমীকরণ যদি সমাধান করো তাহলে এটা আসবে R1-এর মান, আর R2-র যে মান আসবে সেটা হচ্ছে m/2 ইন্টু জি মাইনাস v²/কত rs, ঠিক আছে। এবার দেখো এই সমীকরণ একটা মনে রাখলে আর একটা কিন্তু মুখস্থ থাকবে। দেখো R1টা হচ্ছে m/2 জি প্লাস v²/কত rs, আর এটা দেখো সেম, জাস্ট মাঝখানে কি আছে একটা মাইনাস সাইন আছে, ঠিক আছে। এবার দেখো এখানে R1-এর যে রাশিমালা সেটা যদি তুমি ভালো করে লক্ষ্য করো, R1-এর মান দেখো কখনো কি শূন্য হতে পারে না। কেন? কারণ দেখো মাঝখানে কি আছে প্লাস সাইন আছে, কিন্তু R2-র যে ভ্যালু সেটা কি শূন্য হতে পারে কিভাবে? দেখো এখানে এম জি এইচ আর এস এগুলো সব হচ্ছে কি রাশি, দেখো ধ্রুবক রাশি। এমটা হচ্ছে গাড়ির ভর, সেটা দেখো ধ্রুবক। এইচ মানে গাড়িটার যে হাইট সেটাও কি ধ্রুবক রাশি। আর মানে হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, সেটাও ধ্রুবক রাশি, ওটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। এস এসটা হচ্ছে গাড়ির চাকা দুটোর মধ্যে যে দূরত্ব তার অর্ধেক দূরত্ব, সেটাও দেখো ফিক্সড। তাহলে একমাত্র এখানে পরিবর্তন হতে পারে কোনটা, ভিটা হচ্ছে কি গাড়িটার যে গতিবেগ, সেই গতিবেগটা। এবার গাড়ির গতিবেগটা যদি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তাহলে এমন একটা সময় আসবে যেখানে দেখা যাচ্ছে এইটা আর এইটা পরস্পর কী হয়ে গেল, সমান হয়ে গেল, অর্থাৎ জি এর মানটা v²/rs এর সঙ্গে কি সমান। তাহলে যদি এইটার এইটা পরস্পর সমান হয়, মানে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, তাহলে তখন দেখো R2-র যে ভ্যালু, সেই R2-র ভ্যালুটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এবার দেখো R2-র ভ্যালুটা শূন্য মানে কি, গাড়িটার এই যে চাকাতে আছে তার কোনো রকমের প্রতিক্রিয়া বল নেই। এবার দেখো যে কোনো একটা বস্তুর প্রতিক্রিয়া বল কখন থাকে, যদি তার উপরে একটা ওজন বা বল কাজ করে। এবার এখানে যদি ভেলোসিটির ভ্যালুটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তাহলে এই গাড়িটা চাকার উপরে যে প্রতিক্রিয়া বলটা কাজ করছে সেটা কি শূন্য হয়ে যাবে। তার মানে দেখো তার নিচের দিকে কোনো ওজন কাজ করছে না। আর যদি R2-র ভ্যালু শূন্য হয় তাহলে এইটা কিন্তু তখন এই দিকে কী হয়ে যাবে, তোমার ঘুরে যাবে। দেখো প্রতিক্রিয়া বল আছে মানে নিচের দিকে কি আছে, একটা ওজনও কাজ করছে। এবার R2-র ভ্যালুটা যদি শূন্য হয় তাহলে নিচের দিকে আর কোনো রকমের ওজন কি কাজ করছে না।
আর ওজন যদি না কাজ করে তাহলে তখন এই চাকাটা কি হবে, অটোমেটিক উঠে যাবে। তাহলে তখন দেখো জি বিন্দুর সাপেক্ষে এ কিন্তু এইভাবে কী হয়ে যাবে, গাড়িটা পাল্টি খেয়ে যাবে বা ঘুরে যাবে। তাহলে গাড়িটার একটা ম্যাক্সিমাম বেগ পর্যন্ত দেখা যাচ্ছে আমরা দেখতে পাবো যে গাড়িটা উল্টাবে না। তাহলে সেই ম্যাক্সিমাম যে বেগ সেটা যদি V0 হয়, তাহলে দেখো আমরা এটা লিখতে পারি V0 স্কোয়ার ইন্টু H/RS, এটা সমান কত, জি। মানে V0-র মানটাতে দেখা যাচ্ছে এই মানটা এর সঙ্গে কি জাস্ট সমান হলো, তাহলে সেই মুহূর্তে উল্টে যাওয়ার চেষ্টা করবে। তাহলে তখন দেখো V0 স্কোয়ার এটা সমান GRS বাই কত, H, এটা আসবে। বা এখান থেকে দেখো V0 স্কোয়ার সমান এইটা, তাহলে V সমান √অফ GRS বাই কত, H, এটা আসবে। এটাই হচ্ছে ওই গাড়িটার উল্টে না যাওয়ার জন্যে সর্বাধিক বেগের মান। ঠিক আছে, গাড়িটার উল্টে না যাওয়ার জন্য কি সর্বাধিক বেগের মান, মানে এই বেগ পর্যন্ত সে ম্যাক্সিমাম কি না উল্টে চলতে পারবে। এবার দেখা যাচ্ছে বেগের মানটা যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে অটোমেটিক তো সে তখন কী হয়ে যাবে, এই জি বিন্দুর সাপেক্ষে ঘুরে যাবে। তাহলে এটাই হচ্ছে গাড়িটার উল্টে না যাওয়ার কি শর্ত। ঠিক আছে, এইবার এখানে দেখো আমরা গাড়িটার পিছলে না যাওয়ার জন্য সর্বাধিক বেগের রাশিমালা পেয়েছিলাম, সেটার সঙ্গে যদি এটা কম্পেয়ার করি, দেখো VM এটা সমান √অফ μRG, আর এখানে V0 সমান যেটা আমরা পাচ্ছি √অফ কত আসছে, SRG বাই কত, H। এবার এই দুটো সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি তাহলে এক নাম্বার দেখো যদি এটা হয় যে মিউ এটা গ্রেটার দ্যান S/H, ভালো করে দেখো এখানেও RG আছে, এখানেও RG আছে, এখানে যেটা মিউ সেই মিউয়ের জায়গায় কত আছে, S/H। এবার যদি মিউয়ের ভ্যালুটা S/H এর থেকে বেশি হয় তাহলে তখন দেখো এটাকে আমরা লিখতে পারবো VM এটা গ্রেটার দ্যান কত, V0। মানে গাড়িটার পিছলে না যাওয়ার জন্যে যে বেগ, সেই বেগটা উল্টে না যাওয়ার থেকে বেগের তুলনায় বেশি। তার মানে দেখা যাচ্ছে এরকম যে গাড়িটার পিছলে যাওয়ার জন্য সর্বোচ্চ বেগ হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার, আর উল্টে যাওয়ার জন্য দেখা যাচ্ছে বেগ তোমার ধরে নাও 25 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম না পিছলে কতটা বেগ নিয়ে যেতে পারবে সেটা হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার, আর না উল্টে কতটা বেগ পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারবে সেটা হচ্ছে 25 কিলোমিটার/আওয়ার। এবার দেখো গাড়িটার বেগ যদি আমরা 28 কিলোমিটার/আওয়ার করি তাহলে দেখো গাড়িটা পিছলে যাওয়ার আগেই কী হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে যদি এই মিউ গ্রেটার দ্যান S/H হয় তাহলে তখন VM গ্রেটার দ্যান কী হবে, V0, অর্থাৎ পিছলে না যাওয়ার বেগটা বেশি আর উল্টে যাওয়ার বেগটা কি, উল্টে না যাওয়ার বেগটা কি কম। তাহলে এখানে গাড়িটার গতিবেগটা যদি আমরা একটা নির্দিষ্ট বেগ পর্যন্ত বৃদ্ধি করতে থাকি তাহলে দেখা যাচ্ছে গাড়িটা পিছলে যাওয়ার আগেই কী হয়ে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, 2 নাম্বার কন্ডিশন দেখো যদি মিউ লেস দ্যান এবার S/H হয়, মিউ লেস দ্যান S/H, তাহলে তখন দেখো কি হবে, VM লেস দ্যান V0। তার মানে এখানে কি হচ্ছিল, গাড়িটা পিছলে যাওয়ার আগে উল্টে যাচ্ছিল, আর এটা আর কী হবে, উল্টে যাওয়ার আগে গাড়িটা কী হবে, পিছলে যাবে। ঠিক আছে, তাহলে এই যে কন্ডিশন দেখো, একটা জিনিস এবার ভালো করে তোমরা এখান থেকে শিক্ষা নাও যে গাড়ি যখন আমরা কিনবো দেখো গাড়ির যে সর্বাধিক বেগ V0 সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করছে। তাহলে কখন গাড়িটা উল্টে যাবে না, কখন গাড়িটা পিছলে যাবে না, সেটা আমরা কম্পেয়ার দেখলাম। এবার একটা গাড়ির সর্বাধিক যে বেগ মানে V0, মানে সর্বাধিক কত বেগ পর্যন্ত সে উল্টে যাবে না, সে মানটা কি কি বিষয়ের উপর নির্ভর করছে। একটা যে G, একটা RS, আর একটা হচ্ছে কি H। এবার দেখো R হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, সেটা তো আমরা পরিবর্তন করতে পারবো না। এবার এসটা কি, এসটা হচ্ছে গাড়ির চাকা দুটোর মধ্যে দূরত্বের অর্ধেক। এবার দেখো গাড়ির চাকা দুটোর মধ্যে দূরত্ব যদি বেশি হয় তাহলে V0 এর ভ্যালু বেশি হবে,
অর্থাৎ যে গাড়ির চাকাগুলোর মধ্যে দূরত্ব যত বেশি সেই গাড়ির মানে সর্বাধিক বেগ বেশি হবে, যাতে গাড়িটাকে উল্টে যাবে না। মানে আমরা বেশি বেগ পর্যন্ত না উল্টে তাকে কি চালাতে পারবো। মানে দেখা যাচ্ছে 60-70 কিলোমিটার ভেলোসিটি নিয়ে গেল, তাতে গাড়িটা কি হবে না, উল্টে যাবে না। আর একটা কার উপর ডিপেন্ড করছে, দেখো এইচের উপরে। অর্থাৎ দেখো এইচের ভ্যালু যত কম হবে ভিজির ভ্যালু তত বেশি হবে। অর্থাৎ যে গাড়ির হাইট যত কম তাকে মানে বেশি গতিবেগ নিয়ে চালানো যাবে, যাতে গাড়িটাকে উল্টে যাবে না। কিন্তু গাড়ির হাইটটা যদি অনেকটা বেশি হয় তাহলে দেখা যাবে সেখানে গাড়ি কী হয়ে যাবে, সহজেই তোমার উল্টে যাবে। দেখা যাচ্ছে অল্প একটু বেশি বেগ নিয়ে আমরা চালালাম, তাহলে তখন গাড়িটা কী হয়ে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গাড়ির উল্টে না যাওয়ার শর্ত। এবার এখান থেকে আমরা কয়েকটা প্রবলেম করব, দেখে নাও। এখানে একটা প্রবলেম কি বলেছে, আর ব্যাসার্ধের ও ডব্লিউ ওজনের একটি চাকার সামনে এইচ উচ্চতার একটি বাধা আছে। চাকাটির কেন্দ্রের ন্যূনতম কত অনুভূমিক বল প্রযুক্ত হলে চাকাটি ওই বাধা অতিক্রম করতে পারবে। দেওয়া আছে এইচ লেস দ্যান আর। দেখো এটা হচ্ছে এইচ আর এটা আর। তাহলে এখানে এই কেন্দ্রে একটা কি করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে। তাহলে কেন্দ্রে ন্যূনতম কত বল প্রয়োগ করলে ওই চাকাটাকে এই এইচ বাধা যেটা সেটাকে কি অতিক্রম করা যাবে। দেখো এই গাড়িটার যে ওজন, সেই ওজনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে। সে ওজন যেটা সেটা হচ্ছে কত, ডব্লিউ। ঠিক আছে, এবার এই চাকাটা ওই বাধাটাকে তখনই অতিক্রম করতে পারবে যদি এই বাধাটা যে জায়গাটাতে টাচ করে আছে, হ্যাঁ, যে জায়গাতে কি করে আছে, টাচ করে আছে। আচ্ছা তুমি ধরে নাও গাড়ির এই চাকাটার যেটা মূল বিন্দু সেটা ও, আর যে জায়গাটা টাচ করে আছে সেই জায়গাটার তুমি নাম দিয়ে দাও সি, আর এই বিন্দুটার নাম দিয়ে দাও এ, এই বিন্দুটার নাম দিয়ে দাও তুমি কি বি। ঠিক আছে, আচ্ছা আর একটাও আমরা এখান থেকে সোজা একটা রেখা টেনে দিচ্ছি, এটার নাম দিয়ে দিলাম কি ডি। এবার একটু ভালো করে দেখো, তাহলে এই এফ বল যেটা আমরা প্রয়োগ করছি, সেই এফ বলটা যদি এই সি বিন্দুর সাপেক্ষে চাকাটাকে ঘুরিয়ে দেয়, তাহলে তখন দেখো এই যে বাধা, সে বাধাটাকে অতিক্রম হবে। তাহলে দেখো এফটা চাইবে সি বিন্দুর সাপেক্ষে চাকাটাকে ঘোরাতে, আর এইটা যেটা ডাব্লিউ যেটা আছে সে চাইবে কি ওকে বাধা দিতে। ঠিক আছে, তাহলে এইবার ন্যূনতম বল কখন প্রয়োগ করতে হবে, যদি এই সি বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামক আর সি বিন্দুর সাপেক্ষে ডব্লিউ বলের ভ্রামক কী হয়, সমান হয়। তাহলে যদি সমান হয় তাহলে তখন সেটাই হবে কি ন্যূনতম বল, যাতে গাড়ি এই চাকাটা কী হবে, এইচ বাধাটাকে অতিক্রম করবে। তাহলে দেখো সি বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামক যদি আমরা ক্যালকুলেশন করি, সি বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামক, এটা সমান কী হবে, বল ইন্টু দূরত্ব। দূরত্ব এখানে কোনটা হবে, তাহলে এইটা এইদিকে, তাহলে দূরত্ব যেটা আসছে সেটা দেখো বি ইন্টু সি। ঠিক আছে, আর এ চাইবে এই দিকে নিচের দিকে এই বিন্দুর রেসপেক্টে ধরো ঘোরাতে, তাহলে এই দিকে যে বলটা প্রযুক্ত হচ্ছে, তাহলে ডাব্লু বলের ভ্রামক দেখো সি বিন্দুর সাপেক্ষে ডাব্লু বলের ভ্রামক, এটা সমান হবে দেখো ডাব্লু ইন্টু এখানে লম্ব দূরত্ব যেটা আছে সেটা দেখো ডিসি, তাহলে এই ডিসি। এইবার গাড়িটা চাকাটা অতিক্রম করতে ন্যূনতম বলের প্রয়োজন কখন হবে, যদি এই দুটো পরস্পর কি হয়, সমান হয়, তাহলে তখন কি হবে, ওটাকে জাস্ট অতিক্রম করবে। ঠিক আছে, এইবার এই দুটোকে আমরা কি করে দেব, সমান করে দেব, তাহলে আমরা এফ এর মান পেয়ে যাব। অতএব দেখো এফ ইন্টু বিসি এটা সমান ডাব্লু ইন্টু ডিসি। তাহলে এফ সমান কত আসছে, এফ সমান ডাব্লু ইন্টু ডিসি বাই বিসি। ডাব্লু এখানে থাকলো ডিসি,
ডিসি দেখো এইটা। আচ্ছা, এখানে যদি আমরা এই বরাবর একটা রেখা টেনে দিই তাহলে দেখো এটা একটা কী হলো, সমকোণী ত্রিভুজ। দেখো এটা যদি আর হয় তাহলে এটাও কী হবে, আর হবে। এইবার এখানে ডিসি যেটা, ডিসি তো এইটা, এটাকে আমরা দেখো এটা লিখতে পারবো √OC তার স্কোয়ার মাইনাস OD তার স্কোয়ার লেখা যাবে। আর বাই নিচে দেখো কি আছে, নিচে আছে BC, এটা থাকলো। এইবার এটা কিভাবে আসলে, এটা দেখো আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা সমান কি অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে দেখো আমরা এটা তো লিখতে পারি OD স্কোয়ার প্লাস DC স্কোয়ার, সেটা সমান কত, OC স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে দেখো DC এটা সমান আসবে √OC স্কোয়ার মাইনাস OD স্কোয়ার। দেখো এখানে সেটাই কিন্তু লিখেছি, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে দেখো এটা যেটা থাক W ইন্টু OC। OC মানে কোনটা, OC মানে হচ্ছে দেখো ব্যাসার্ধ R, তাহলে এটা হলো R স্কোয়ার মাইনাস দেখো OD মানে এইটুকু, তাহলে আমরা এটা লিখছি OA মাইনাস AD বা DA। তাহলে এটাকে আমরা এইভাবে লিখছি, OD যেটা আছে ODর জায়গায় আমরা কি লিখছি OA মাইনাস AD, তার আবার কি আছে, স্কোয়ার আছে, হলো। আর BC মানে এইটা, দেখো টোটালটা হচ্ছে R আর এইটুকু হচ্ছে কত H, তাহলে এটাকে আমরা লিখছি R মাইনাস H লিখে দিলাম একেবারে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এটা সমান W ইন্টু √R স্কোয়ার মাইনাস OA হচ্ছে কি R, তাহলে R হলো R মাইনাস, এটা স্কোয়ার না কিন্তু, ঠিক আছে, R মাইনাস AD মানে এইটুকুর ভ্যালু দেখো কত আছে, H আছে, কারণ এইটার এটা সমান H, আর নিচে যেটা আছে, আচ্ছা এটা পুরোটা স্কোয়ার আর নিচে হচ্ছে R মাইনাস H, ঠিক আছে। এবার ওইটাকে যদি স্কোয়ারে ভাঙে তাহলে W ইন্টু √R স্কোয়ার মাইনাস, একবারে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, R স্কোয়ার প্লাস H স্কোয়ার, R স্কোয়ার মাইনাস H স্কোয়ার হবে, R স্কোয়ার মাইনাস H স্কোয়ার প্লাস 2RH বাই নিচে দেখো আছে R মাইনাস H, তাহলে এটা তো কেটে যাচ্ছে, তাই তো। তাহলে আলটিমেট যেটা আসছে W ইন্টু √2RH মাইনাস H স্কোয়ার বাই নিচে কত R মাইনাস H। তাহলে এটাই হচ্ছে ওই চাকাটাকে H বাধাটাকে অতিক্রম করার জন্যে তোমার ন্যূনতম বল, এতটা পরিমাণে আমরা যদি বল প্রয়োগ করি তাহলে ওই যে চাকাটা আছে সেটা H বাধাটাকে কী করতে পারবে, অতিক্রম করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এখানে একটা প্রবলেম আমি লিখেছি, দেখো ভালো করে কি বলেছে, M ভরের একটি সুষম অনুভূমিক মিটার স্কেল তার দুপ্রান্তে যুক্ত দুটি উলম্ব দড়ির সাহায্যে ঝুলছে। 2M ভরের একটি বস্তুকে 75 সেন্টিমিটার চিহ্নিত স্থানে রাখা হলো, দড়ি দুটিতে টানের অনুপাত কত। তাহলে দেখো ভালো করে, একটা দড়িকে রাখা হয়েছে, তাই তো। আচ্ছা, তুমি ধরে নাও এটা একটা দড়ি, এই দড়িটাকে উলম্ব জায়গা থেকে কি করে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে। তাহলে তুমি ধরে নাও এখানে একটা উলম্ব কিছু আছে, টোটালটাই ধরে নাও, এটা মিটার স্কেল, এটা মিটার স্কেল, এখানে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে আমরা, আর এখানে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে, ঠিক আছে এটা। তাহলে টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে কত, দেখো টোটাল দৈর্ঘ্যটা মিটার স্কেল যেহেতু বলেছে তাহলে 1 মিটার, আর 2M ভরের একটি বস্তুকে কোথায় রাখা হয়েছে, 70 সেন্টিমিটার স্থানে। আচ্ছা, আর একটা দেখো, এই দড়ি মিটার স্কেলটার যে ভর সেটা কত M, তাহলে তার যে ওজন mg সেটা কোন দিকে কাজ করবে, মিডিল দিয়ে কাজ করবে। আর আরেকটাকে রাখা হয়েছে 75, এটাকে 2M, তাহলে 2M ইন্টু g, তার ওজনটা নিচের দিকে কাজ করবে। আচ্ছা, এই যে সুতো, সেই সুতোতে একটা টান কাজ করছে, আমরা ধরে নিচ্ছি T1,
আর এই সুতোতে যে টানটা কাজ করছে সেটা কত T2। আমরা নাম দিয়ে দিয়েছি, এটা এ, এটা বি, এটা মিডিলটা ও, আর এটা হচ্ছে কি সি। দেখো এ বি সমান কত 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আর এও মানে হচ্ছে 50, এসি মানে হচ্ছে কত 75। তাহলে দেখো যেহেতু টোটাল সংস্থাটা সাম্যাবস্থায় আছে, তাহলে এখানে দেখো 1 নাম্বার দিয়ে আমরা এটা লিখতে পারবো T1 প্লাস T2, এটার সমান হচ্ছে mg প্লাস কত 2mg। এটা অবশ্যই লেখা যাবে, তাই না? কারণ উপরের দিকে প্রযুক্ত মোট বল আর নিচের দিকে প্রযুক্ত মোট বল কি সমান, তবেই কি সাম্যাবস্থায় থাকবে। এটা এ করে দিলাম। আর যেহেতু এ সাম্যাবস্থায় আছে, তাহলে যে কোনো বিন্দুর সাপেক্ষে যদি আমরা মোট বলের ভ্রামক নিই, সেটা কি হবে? শূন্য হবে। আচ্ছা, এইবার আমরা এ বিন্দুর সাপেক্ষে মোট বলের ভ্রামক যদি ক্যালকুলেশন করি, এ বিন্দুর সাপেক্ষে মোট বলের ভ্রামক। দেখো এবার যতগুলো বল কাজ করছে, একটা বল দেখো T1 যেটা এ বিন্দু দিয়ে কাজ করছে, তাহলে দেখো T1 ইন্টু ওটা যেহেতু এ বিন্দু দিয়ে কাজ করছে, তাহলে দূরত্বটা কত 0, প্লাস একটা বল কাজ করছে কত mg। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এ বিন্দুর সাপেক্ষে যদি mgটা বস্তুটাকে বা এই মিটার স্কেলটাকে ঘোরায়, কোন ডিরেকশনে ঘোরাবে? দেখো ঘড়ির কাঁটার দিকে। তাহলে যেহেতু ঘড়ির কাঁটার দিকে, তাহলে মাইনাস mg, আর দূরত্ব যেটা সেটা দেখো কত হচ্ছে 50 হবে, কারণ টোটালটা 1 মিটার, তাহলে অর্ধেকটা কী হবে 50। তারপরে আর একটা দেখো আছে কত 2mg, ও যদি ঘোরায় ঘড়ির কাঁটারকে বিপরীতে ঘোরাবে এই ঘড়ির কাঁটার দিকে, তাহলে ওটাও মাইনাস 2mg, আর ওই দূরত্বটা দেখো বলে দিয়েছে কত 75 হলো। আর একটা দেখো যেটা আছে সেটা হচ্ছে কত T2 যদি এই মিটার স্কেলটাকে ঘোরায় এ বিন্দুর সাপেক্ষে, যেহেতু উপরে কাজ করছে ঘড়ির কাঁটার বিপরীতে হবে, ওই জন্য এটা প্লাস। দেখো এটা T2, আর এই যে দূরত্ব সেই দূরত্বটা কত 100, এটা সমান কত হবে 0 হবে। তাহলে আমরা 0 করে দিলাম। আচ্ছা, এবার দেখো এটাতে মাইনাস, এটাতে এটা দেখো কত আসছে 50 mg, আর এটাতে 150 mg, তাহলে মাইনাস 200 mg। আর আচ্ছা, এখানে প্লাস আছে, প্লাস 100 ইন্টু T2, এটা সমান কত 0। তাহলে এখান থেকে দেখো 100 T2 এটার সমান হচ্ছে 200 mg, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো T2 এটার সমান কত 2mg, তাহলে T2 সমান কত আসছে 2mg। আর এই সমীকরণে যদি T2-র মানটা বসায়, আচ্ছা এটা একবারে যোগ করে দিচ্ছি, এটা দেখো 3mg। এবার এখান থেকে যদি আমরা T1-এর ভ্যালু ক্যালকুলেশন করি, T1 সমান 3mg মাইনাস T2, তাহলে 3mg মাইনাস 2mg, এটা সমান কত আসছে mg। তাহলে T1-এর ভ্যালু mg আর T2-র ভ্যালু হচ্ছে কত 2mg। তাহলে যদি অনুপাত করি, তাহলে T1 বাই T2, তাহলে এটা সমান আসছে mg বাই 2mg, তাহলে এটা সমান কত আসছে 1/2। তাহলে দেখো T1 ইস টু T2 এটা সমান আসছে 1:2, দেখো 1:2, তাহলে দেখো অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে এইটা, ফার্স্ট অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে বলের ভ্রামকের যে কনসেপ্ট সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো বস্তুর উপরে বলের মোট ভ্রামকের যে বীজগাণিতিক সমষ্টি সেটা যদি 0 হয়, তাহলে তখন কি হবে না, ঘুরবে না, বা যদি না ঘোরে তাহলে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টিটা 0 হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আর একটা দেখো অঙ্ক আছে, কি বলেছে, 10 সেন্টিমিটার দীর্ঘ একটি দণ্ডের এক প্রান্তে 2 কেজি এবং অন্য প্রান্তে একটি 5 কেজি ভর রাখা হলো। দণ্ডটিকে কোন বিন্দুতে ঝোলালে সেটি অনুভূমিক থাকবে? দণ্ডটির ভর কি উপেক্ষা করো, মানে দণ্ডটির কোনো ভর নেই। এর আগের কেসটাতে দেখো আমরা মিটার যে স্কেল তার একটা ভর পেয়েছিলাম, সেটা কত m, মিডিল দিয়ে কাজ করছিল। এবার এখানে এর কিন্তু কোনো রকমের কি ভর নেই, যে দণ্ডটা। তাহলে 10 সেন্টিমিটার দীর্ঘ একটি দণ্ড, তাহলে তুমি ধরে নাও এটা হচ্ছে 10 সেন্টিমিটার দীর্ঘ একটা দণ্ড,
এইদিকে একটা ভর ঝোলানো আছে, এটাকে তুমি ধরে নাও কত, এইদিকে যে ভরটা ঝোলানো আছে সেটা হচ্ছে 2 কেজি। তাহলে এর যে ওজন সেটা কী হবে, 2 × g কাজ করবে। আর এইদিকে একটা ভর যেটা ঝোলানো আছে সেটা দেখো কত আছে, 5 কেজি। তাহলে এইটা হচ্ছে ভর 5 কেজি। এবারে দেখো একে যদি মিডিলে আমরা ঝুলিয়ে দিই তাহলে কি সাম্যাবস্থায় থাকবে? দেখো মিডিলে ঝোলালে কিন্তু এ সাম্যাবস্থায় থাকবে না। একেবারে মিডিলে যদি আমরা ঝোলাই তাহলে দেখো এই দিকের ওজনটা যেহেতু বেশি তাহলে ঘুরে যাবে। তাহলে যদি আমাদেরকে সাম্যাবস্থায় রাখতে হয় তাহলে দেখো যেহেতু এর ভরটা বেশি, তাহলে ওর দূরত্বটা যদি কম হয় তাহলে বলের ভ্রামকটা কী হবে, কম হবে। আর এর যেহেতু ভরটা কম তাহলে দূরত্বটা যদি বেশি হয় তাহলে দুটো বলের ভ্রামক দেখো কী হবে, সমান হবে। দেখো এর বলের ভ্রামক এ চাইবে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাতে আর এ চাইবে দিকে ঘোরাতে। যদি বলের ভ্রামকটা শূন্য হয় তাহলে কি ঘুরবে না, তখন কি সাম্যাবস্থায় থাকবে। তাহলে সাম্যাবস্থায় থাকতে গেলে অবশ্যই এই দড়িটাকে যদি আমাকে ঝোলাতে হয় তাহলে অবশ্যই দেখো এই 10 কেজি 5 কেজি যেটা আছে তার দিকে কিছুটা একটু করে ঝোলাতে হবে। আচ্ছা, টোটাল দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে কত, 10। আমরা ধরে নিচ্ছি যে 2 কেজি ভরের যে বস্তু সেখান থেকে কতটা দূরে ঝোলানো হলো, x। তাহলে এই দূরত্বটা দেখো হবে 10 - x। তাহলে এ চাইবে এটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে, এটা বিপরীত দিকে। এ ঘুরবে না কখন বা সাম্যাবস্থায় থাকবে কখন, যদি এর বলের ভ্রামক আর ওর বলের ভ্রামক কী হয়, সমান হয়। এমনি তারা বিপরীতমুখী, তাহলে সমান হলে তখন তারা কি সাম্যাবস্থায় থাকবে। তাহলে দেখো সাম্যাবস্থার যে শর্ত সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো 2 × g, এর ভর কত 2 কেজি, তাহলে ওজন কত হবে 2 × g। আর ওর যে ডিস্ট্যান্স সেই ডিস্ট্যান্সটা হচ্ছে x, এটা সমান দেখো ওর যে ভর সেই ভরটা হচ্ছে 5 × g আর ওর দূরত্বটা হচ্ছে 10 - x। ঠিক আছে, এটা হচ্ছে। আচ্ছা, এখানে g কেটে দাও তুমি, তাহলে এটা দেখো 2x আর ডান দিকে ওটা সমান আসছে 50 - 5x। তাহলে এইটাকে এইদিকে নিয়ে আসলে 7x, এটা সমান কত 50। তাহলে x সমান কত আসবে 50/7। তাহলে এইটা হচ্ছে উত্তর। অর্থাৎ 2 কেজি ভরে 2 কেজি ভরে যে বস্তুটা আছে সেখান থেকে 50/7 এতটা দূরে আমাদেরকে কী করতে হবে, ঝোলাতে হবে, তবেই এই টোটাল সংস্থাটা কী হবে, সাম্যাবস্থায় থাকবে। যদি আমরা মিডিলে ঝুলিয়ে দিই তাহলে এই দিকটা কী হয়ে যাবে, নিচে নেমে যাবে, এই দিকটা উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থায় থাকতে গেলে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টিকে 0 হতে হবে। এবার যেহেতু এইটার এটা বিপরীতমুখী তাহলে যোগফলটা 0 হবে। তাহলে এখানে দেখো আমরা ওটাকে কি করে দিলাম, ইকুয়াল করে দিলাম। ঠিক আছে, বা তুমি এইভাবে করতে পারো, দেখো এর বলের ভ্রামকটা প্লাস আর এটাকে মাইনাস, মাঝখানে মাইনাস দিয়ে এটা সমান 0 করে দাও, তাহলে একটাকে অন্যদিকে নিয়ে গেলে আলটিমেট এটাই ম্যাথমেটিক্যাল ইকুয়েশান আসবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা অঙ্ক এখানে দেখো কি বলেছে, 4 মিটার দীর্ঘ ও 50 কেজি ভরের একটি সুষম সরল দণ্ডকে তার দুপ্রান্ত থেকে সমান দূরত্বে দুটি অবলম্বনের ওপর স্থির অবস্থায় রাখতে হবে। এই দূরত্বের মান সর্বাধিক কত হলে 30 কেজি ভরের একটি বাটখারাকে দণ্ডের উপর যে কোনো জায়গায় সাম্যাবস্থায় রাখা যাবে। ভালো করে দেখো, 4 মিটার দীর্ঘ ও 50 কেজি ভরের একটি সুষম দণ্ড। তাহলে আমরা একটা সুষম দণ্ড আগে করি। এটা তুমি ধরে নাও একটা সুষম দণ্ড। এই সুষম দণ্ডটার যে লেন্থ সেটা বলে দিয়েছে কত, 4 মিটার। তাহলে টোটাল লেন্থটা হচ্ছে 4 মিটার। আর এই সুষম দণ্ডটার যে ভর সেই ভরটা হচ্ছে কত, 50 কেজি। তাহলে সুষম দণ্ডটার যে ওজন সে ওজনটা কী হবে, নিচের দিকে কাজ করবে। তাহলে এর ভর হচ্ছে কত, 50 কেজি, যেটা ধরো নিচের দিক দিয়ে কাজ করছে, আমরা এরকম ধরে নিচ্ছি। ওকে। আর তাকে কি করা হয়েছে, দেখো সরল দণ্ডটিকে তার দুপ্রান্ত থেকে সমান দূরত্বে দুটি অবলম্বনের উপরে স্থির অবস্থায় রাখতে হবে।
তাহলে এই দিকে আর এই দিকে ধরে নাও তুমি এখানে একটা স্থির অবলম্বনকে এইভাবে রেখে দিলে, আর আরেকটা ধরো এখানে, দুটোকে সমান দূরত্বে রাখতে হবে, এরকমভাবে আমরা রেখে দিলাম। এবার বলেছে এই প্রান্ত থেকে এই দূরত্বটার মান কত হবে যাতে 30 কেজি ভরের একটা বস্তুকে কি যে কোনো জায়গায় রাখা যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে কত, এক্স। তাহলে দেখো এই দিকটাও কী হবে, এক্স হবে। এবার 30 কেজি ভরে যে বস্তু সেটাকে যে কোনো জায়গায় কি সাম্যাবস্থায় রাখা যাবে। দেখো যেহেতু এখানে আর এখানে রাখা আছে, মিডিল দিয়ে কি সুষম দণ্ডটার ওজনটা কাজ করছে। তাহলে দেখো এখানে বা এখানে মিডিলের কোনো একটা জায়গায় যদি তুমি রাখো তাহলে সে এমনিতেই কী হবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে সাম্যাবস্থায় থাকতে চাইবে না কখন, যদি ধরো আমরা এই রকম পজিশনে রাখি। তাহলে দেখো এখানে রাখলে যদি সাম্যাবস্থায় থাকে তাহলে অন্য যে কোনো জায়গায় রাখলে তো অবশ্যই সাম্যাবস্থায় থাকবেই। তাহলে এইবার আমরা ধরে নিচ্ছি ওই 30 কেজি ভরের বস্তুটাকে ধরো এই জায়গাটাতে রেখে দিলাম, এখানে 30 কেজি ভরের বস্তুটাকে রেখে দিলাম। তাহলে তার ওজন যেটা 30 × g সেটা নিচের দিকে কাজ করবে। এখানে রাখলে যদি সাম্যাবস্থায় থাকে তাহলে অন্য যে কোনো জায়গায় রাখলে অবশ্যই সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা দেখব যে এই জায়গাটাতে রাখার পরে সে যদি সাম্যাবস্থায় থাকে তাহলে তখন এক্সের মানটা কত হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ধরে নিলাম এক্স। তাহলে দেখো এই যেটা আছে 30 কেজি ভরের বস্তু, এ চাইবে একে এই দিকে ঘোরাতে, আর এ যেটা আছে এই দিকে ঘোরাতে। তাহলে দেখো ওই দিকের পার্টটা তোমার এর মাঝখানে যেহেতু আছে এখানে একটা দৃঢ় অবলম্বন, তাহলে এটা এই দিকে কাজ করছে, এটা এই দিকে, তাহলে দুটো যদি সমান হয় তাহলে তারা একে অপরকে কী করে দেবে, বা একটা বলের ভ্রামক আর একটা বলের ভ্রামককে প্রশমিত করে দেবে, ও তখন কি সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে সে আগের মতোই অঙ্কটা দেখো। তাহলে এই বিন্দুর সাপেক্ষে যদি আমরা বলের ভ্রামকটা দেখি, এর যেটা সেটা দেখো ঘড়ির কাঁটার বিপরীতে, আর এর যেটা সেটাকে ঘড়ির কাঁটার দিকে। তাহলে সাম্যাবস্থায় থাকতে গেলে ওই দুটোকে কী হতে হবে, সমান হতে হবে। তাহলে দেখো যদি আমরা সমান করে দিই তাহলে 30 কেজি ভরের যে বস্তুটা আছে এই যে বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে তার বলের ভ্রামক আমরা ক্যালকুলেশন করব। ও বিন্দু ধরে নিচ্ছি। তাহলে দেখো ও বিন্দুর সাপেক্ষে 30 কেজি যেটা আছে তার বলের ভ্রামক দেখো 30 × g, আর এখানে দূরত্ব যেটা সেটা কত ধরে নিয়েছি আমরা, এক্স। আচ্ছা, টোটাল দূরত্বটা কত বলেছে, টোটাল দূরত্বটা আছে 4 মিটার। তাহলে এইটুকু অর্ধেকটা কত, 2 মিটার। তাহলে এই দূরত্বটুকু দেখো আসবে 2 - x। দেখো এইটুকু আমরা x ধরেছি, তাহলে টোটালটা 2, তাহলে এইটুকু কত হবে, 2 - x। আচ্ছা, এইটার সমান দেখো ওইদিকে যে ভরটা ঝুলছে সেটা কত, 50, আর এই দূরত্ব আচ্ছা 50 × g, আর দূরত্বটা হচ্ছে কত, 2 - x। ঠিক আছে, এবার এখান থেকে আমরা x এর ভ্যালুটাকে ক্যালকুলেশন করব। g কেটে দাও, এখান থেকে 0 একটা কেটে দাও, তাহলে 3x এটা সমান আসছে 10 - 5x। এটাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে 8x এটা সমান হচ্ছে কত, 10। তাহলে x এটা সমান আসছে 10/8। ঠিক আছে, x সমান 10/8। তাহলে x এটা সমান 5/4। তাহলে x এটা সমান আসবে 1.25 অত মিটার। তাহলে ওই প্রান্ত দুটো থেকে যদি 1.25 এটা এবং এইটা, এইটুকু 1.25 এই ডিস্টেন্সে যদি রাখা হয় তাহলে টোটাল সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে। এই 30 কেজি ভরের বস্তুটাকে আমরা যে কোনো জায়গায় কি রাখতে পারি। দেখো এখানে রাখলে যদি সাম্যাবস্থায় থাকে তাহলে অন্য জায়গায় তো অবভিয়াসলি থাকবে, তাই না? কারণ এখানে দেখো যেহেতু দুই দিকে দুটো অবলম্বন আছে, এখানে যদি তুমি রাখো থাকবে, এখানে রাখলে থাকবে। থাকার মানে ডিসব্যালেন্স হওয়ার চেষ্টা করবে কোন জায়গাতে, এই জায়গাতে। এবার এখানে যদি থাকে তাহলে অন্য জায়গায় অবশ্যই থাকবে। তাহলে এই হচ্ছে বলের ভ্রামক সংক্রান্ত অঙ্ক, বোঝা গেল। এরপরে আমরা দেখব সেটা হচ্ছে কখন কোনো একটা বস্তু সাম্যাবস্থায় থাকবে। তাহলে দেখো এখানে যে সাম্যাবস্থাটা আমরা পেলাম
সেটা হচ্ছে ঘূর্ণন সাম্যাবস্থা। তাহলে যে কোনো একটা বস্তু ঘূর্ণন সাম্যাবস্থায় কখন থাকবে? যদি কোনো বস্তুর উপরে প্রযুক্ত মোট বলের ভ্রামক কী হয়? শূন্য হয়। তাহলে সে কি ঘুরবে না, মানে তার কোনো রকমের ঘূর্ণন গতির সৃষ্টি হবে না। ঠিক আছে? তাহলে ভালো করে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। আর যদি কোনো জায়গায় না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরপর থেকে রেগুলার ভিডিও আসবে। ঠিক আছে? আশা করছি তোমাদের অনেক উপকার হবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই থিওরি এবং সেখান থেকে ইম্পর্ট্যান্ট যে কোশ্চেন সেগুলো আমি আপলোড করব।